আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.4 এ। আমি মাসুদ রানা। আজকের ভিডিওতে আমরা ব্লেন্ডারে ম্যাটেরিয়াল এবং টেক্সচার সম্পর্কে জানবো। তাহলে চলুন শুরু করা যাক। ব্লেন্ডারে ডিফল্ট ভাবে আমাদের ইভি রেন্ডার ইঞ্জিন সেট আপ করা থাকে। ব্লেন্ডারে মোট দুই ধরনের রেন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়, একটি হলো ইভি রেন্ডার ইঞ্জিন এবং আরেকটি হচ্ছে সাইকেলস রেন্ডার ইঞ্জিন। ইভি রেন্ডার মূলত রাস্টারেড রেন্ডার ইঞ্জিন, কিছুটা আনরিয়ালিস্টিক রেন্ডার আউটপুট দেয়, কিন্তু সাইকেলস রেন্ডার ইঞ্জিনের তুলনায় অনেক তাড়াতাড়ি রেন্ডার আউটপুট দিতে পারে। তবে সাইকেলস রেন্ডার ইঞ্জিন হচ্ছে প্যাথ ট্রেসিং রেন্ডার ইঞ্জিন, যেটা ফিজিক্যালি একুরেট রেন্ডার দেয় কিন্তু সময় সাপেক্ষ। অর্থাৎ ইভি রেন্ডার ইঞ্জিনের তুলনায় সাইকেলস রেন্ডার ইঞ্জিন একটু বেশি সময় নেয়, কারণ সাইকেলস রেন্ডার ইঞ্জিন প্যাথ ট্রেসিং প্রতিটি পিক্সেলকে ক্যালকুলেট করে তারপরে রেন্ডার আউটপুট দেয়। এখন আমরা ব্লেন্ডারে যে কোনো অবজেক্টকে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে ডান পাশে যে প্রপার্টিস প্যানেলটা রয়েছে সেখান থেকে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিস প্যানেলে যেতে হবে, অথবা আমরা চাইলে আমাদের উপরে যে টপ হেডারটা রয়েছে এখান থেকে আমরা শেডিং নামে যে ওয়ার্ক স্পেসটা রয়েছে সেখানেও আমরা যেতে পারি। সেখান থেকেও মূলত আমাদের যে অবজেক্টটা রয়েছে সেটাকে আমরা ম্যাটেরিয়াল বা শেডার দিতে পারি। এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমাদের ডান পাশে ম্যাটেরিয়াল নামের যে প্রপার্টিস রয়েছে সেখানে আমরা যাব। এখান থেকে মূলত আমরা আমাদের ম্যাটেরিয়াল মডিফাই করতে পারি। আমাদের 3D এনভায়রনমেন্টের উপরে যে শেডিং ভিউপোর্টটা রয়েছে এখান থেকে আমরা চাইলে সরাসরি রেন্ডার নিতে পারি, অর্থাৎ আমরা রিয়েল টাইম রেন্ডার ইঞ্জিন অ্যাক্টিভ করে দিতে পারি। ম্যাটেরিয়াল প্রিভিউ অ্যাক্টিভ থাকলে মূলত আমাদের ইভি রেন্ডার ইঞ্জিনের যে রেন্ডার আউটপুটটা দেখা যায় সেটি মূলত আমরা ম্যাটেরিয়াল প্রিভিউতে দেখতে পারি। এখন আমরা যদি আসি ম্যাটেরিয়াল সেকশনে, এখান থেকে আমরা দুটি আইকন দেখতে পাচ্ছি ডান পাশে, একটি প্লাস আইকন এবং আরেকটি মাইনাস আইকন। প্লাস আইকনের সাহায্যে আমরা ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি এবং মাইনাস আইকনের সাহায্যে আমরা ম্যাটেরিয়াল আউট করে দিতে পারি, অর্থাৎ রিমুভ করতে পারি। আমরা যদি এই ম্যাটেরিয়ালটা সিলেক্টেড অবস্থায় যদি মাইনাসে ক্লিক করি তাহলে এই অবজেক্টটার উপর থেকে ম্যাটেরিয়াল চলে যাবে। আমরা চাইলে আরেকটি যদি ম্যাটেরিয়াল নিতে চাই আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করতে পারি এবং নিউ বাটনে ক্লিক করলে নতুন আরেকটি ম্যাটেরিয়াল তৈরি হবে, অথবা আমরা চাইলে সরাসরি নিউ বাটনে প্রেস করার মাধ্যমে নতুন একটি ম্যাটেরিয়াল তৈরি করে নিতে পারি। আমরা চাইলে আমাদের পূর্বে ব্যবহার করা যে ম্যাটেরিয়াল গুলো রয়েছে সেখান থেকে আমরা ম্যাটেরিয়াল গুলোকে ব্রাউজ করতে পারি। ম্যাটেরিয়াল ব্রাউজে ক্লিক করার মাধ্যমে আমরা একটি নতুন ম্যাটেরিয়াল নিচ্ছি এবং ম্যাটেরিয়ালটাকে নেওয়ার সময় আমাদের যে নোড গ্রাফটা রয়েছে শেডিং নোড গ্রাফ, এখানে আমাদের ডিফল্ট ভাবে একটি নোড সেটআপ দেখা যাচ্ছে। একটি হচ্ছে প্রিন্সিপাল বিএসডিএফ নোড এবং ডান পাশে ম্যাটেরিয়াল আউটপুট দেখাচ্ছে। এখানে আমাদের অল দেয়া আছে। অল মানে হচ্ছে আমাদের সাইকেলস রেন্ডার এবং ইভি রেন্ডার দুটাতেই আমাদের এই নোডটা কাজ করবে। এখানে টার্গেট দেয়া আছে ইভি অথবা সাইকেলস। আমরা যদি সাইকেলসে ক্লিক করি তাহলে শুধুমাত্র এটা সাইকেলস রেন্ডার ইঞ্জিনেই কাজ করবে। যেমন আমি যদি এখন রেন্ডারে ক্লিক করি তাহলে আমরা রেন্ডার আউটপুটে এইভাবে দেখতে পাচ্ছি। আমরা যদি সাইকেলস থেকে যদি ইভিতে ক্লিক করি তখন কিন্তু আর আমাদের সাইকেলস রেন্ডারে এটা কাজ করবে না। আমরা অল দিয়ে রাখছি। এখন আমরা ব্লেন্ডারের যে প্রিন্সিপাল বিএসডিএফ নোডটা রয়েছে এটি সম্পর্কে একটু বিস্তারিত জানবো। প্রিন্সিপাল বিএসডিএফ নোড এটি মূলত ডিজনির তৈরি, অর্থাৎ ডিজনি সর্বপ্রথম প্রিন্সিপাল বিএসডিএফ নোডটাকে তৈরি করে। প্রিন্সিপাল বিএসডিএফ নোড তৈরি করার উদ্দেশ্য ছিল একই সাথে ডিফিউজ, মেটালিক, নন মেটালিক, সাবসারফেস স্ক্যাটারিং, স্পেকুলার ট্রান্সমিশন, ইমিশন ইত্যাদি যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সবগুলো একটা কম্বাইন্ডে তৈরি করা হবে। এর আগে প্রিন্সিপাল বিএসডিএফ নোড যখন ছিল না তখন বিভিন্ন প্রকার যে নোডগুলো রয়েছে ডিফিউজ, মেটালিক, সাবসারফেস স্ক্যাটারিং, ট্রান্সমিশন গ্লাস ইত্যাদি যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে বা নোডগুলো রয়েছে সবগুলোকে কম্বাইন করে একটি নোড তৈরি করা হয়। মূলত ব্লেন্ডার 2.79 থেকে ব্লেন্ডারে প্রিন্সিপাল বিএসডিএফ নোডটাকে ব্যবহার করা হচ্ছে। প্রিন্সিপাল বিএসডিএফ নোডটা ব্লেন্ডারে সংযুক্ত হওয়ার ফলে ডেভেলপারদের অনেক সুবিধা হয়েছে। এখন আমরা এই নোডটাকে এক্সপ্লেইন করব। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি বেস কালার। বেস কালারের সাহায্যে মূলত আমাদের এই অবজেক্টটার কালারকে পরিবর্তন করা হয়। যেমন আমি যদি এখান থেকে কালারকে পরিবর্তন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটার যে বেস কালারটা রয়েছে সেটাকে আমরা পরিবর্তন করতে পেরেছি। অর্থাৎ বেস কালার হচ্ছে অবজেক্টের মূল রং বা মূল কালার হচ্ছে আমাদের বেস কালার। এরপরে আসি মেটালিক। আমাদের এই অবজেক্টটা বা মেশটা আমাদের মেটালিক হবে নাকি নন মেটালিক হবে সেটা নির্ভর করে আমাদের এই মেটালিক প্যারামিটারের সাহায্যে। আমরা যদি এই মেটালিক ভ্যালুটাকে 100% করে দেই তাহলে আমাদের এই অবজেক্টটা মূলত একটি মেটালিক শেডারে রূপান্তরিত হবে এবং এটাকে কন্ট্রোল করার জন্য আমরা রফনেস ভ্যালুটাকে কমাতে বা বাড়াতে পারি। অর্থাৎ রফনেস ভ্যালু বাড়ালে বা কমালে মূলত এর উপরে যে আলোটা পতিত হবে সে আলোটা কিভাবে ছড়িয়ে যাবে সেটি মূলত রফনেস ভ্যালুর সাহায্যে প্রকাশ করে। যদি আমি রফনেস ভ্যালুটাকে বাড়িয়ে দেই তাহলে এর উপরে যখন আলো পতিত হবে তখন আলোটাকে চারপাশে ছড়িয়ে দেবে। আমরা যদি 0 করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটা সমস্ত আলোকে অ্যাবজর্ব করছে এবং চারপাশ থেকে যে অবজেক্টগুলো থাকবে সেগুলোকে মূলত রিফ্লেক্ট করছে এই অবজেক্টটার উপরে। আমরা যদি রফনেস ভ্যালুটাকে বাড়িয়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে যে অবজেক্টগুলো থাকবে সেগুলো আর রিফ্লেক্ট করতে পারবে না এবং আলোটাকে চারপাশে ছড়িয়ে দেবে।
এটা আমরা ডিফল্ট ভাবে 0.5 দিয়ে রাখছি। আইওআর ভ্যালু, আইওআর ভ্যালু হচ্ছে ইন্ডেক্স অফ রিফ্লেকশন। এই ভ্যালুর সাহায্যে মূলত আমাদের যে গ্লাস তৈরি করব সেই গ্লাসের থিকনেস বা কার্ভটা কিরকম হবে সেটি মূলত আইওআর ভ্যালু দিয়ে প্রকাশ করা হয়। আমরা যদি পিক্সেল অ্যান্ড পলিতে ঢুকে এই ওয়েবসাইটে মূলত আমাদের বিভিন্ন অবজেক্টের আইওআর ভ্যালু কি রকম হয় সেটি আমাদের এখানে দেয়া আছে লিস্ট আকারে। যেমন এয়ার এর আইওআর ভ্যালু 1.0, আর্কলিক গ্লাসের আইওআর ভ্যালু হচ্ছে 1.49 এবং ম্যাক্সিমাম 1.492। এইরকম ভাবে বিভিন্ন অবজেক্টের আইওআর ভ্যালু এখানে দেয়া আছে। আমরা যদি এখন গ্লাস ভ্যালুতে যাই আমরা দেখতে পাচ্ছি গ্লাসের ভ্যালু হচ্ছে 1.5। এরপরে দেয়া আছে গ্লাস ফ্লিন্ট 29% লিড, এটির আইওআর ভ্যালু হচ্ছে 1.569। এভাবে অনেকগুলো অবজেক্টের আইওআর ভ্যালু দেয়া আছে। আমরা যদি এখান থেকে ডাব্লুতে দেখি ওয়াটার 0 ডিগ্রিতে 1.33 থাকে এবং 100 ডিগ্রি সেলসিয়াসে 1.318 থাকে, অর্থাৎ এগুলো আইওআর ভ্যালু। এই ওয়েবসাইট থেকে আইওআর ভ্যালুগুলো আমরা নিতে পারি। এখন আমরা আলফাতে আসবো। আলফা ভ্যালুটাকে যদি আমি 0 করে দেই তাহলে এই অবজেক্টটা হাইড হয়ে যাবে এবং আমরা যদি বাড়িয়ে দেই তাহলে এই অবজেক্টটা সম্পূর্ণ সলিড আকারে দেখাবে। আমরা চাইলে এটাকে কমিয়ে গ্লাসের মতো একটি ইফেক্ট দিতে পারি। এরপরে আমরা যদি আসি নরমাল ভ্যালুতে, নরমাল ভ্যালুর কাজ হচ্ছে অবজেক্টের উপরে মাল্টি স্ক্যাটারিং একটি টেক্সচার দেওয়া, অর্থাৎ এর উপরে যখন আলো পতিত হবে তখন আলোগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে এই নরমাল ইফেক্টের মাধ্যমে। আমি সিম্পলি একটি নরমাল ইফেক্ট তৈরি করে দেখাই। আমরা যদি কিবোর্ডে শিফট এ প্রেস করি এবং টেক্সচার থেকে নয়েজ টেক্সচার নেব এবং আমি কন্ট্রোল শিফট প্রেস করে নয়েজ টেক্সচারকে ক্লিক করি তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি নয়েজ টেক্সচারের সাথে কানেক্ট হয়ে গেছে। এটি মূলত একটি অ্যাডনের সাহায্যে করা হয়, এটির নাম হচ্ছে নোড অ্যাঙ্গুলার। আমরা যদি কন্ট্রোল শিফট প্রেস করে প্রিন্সিপাল বিএসডিএফ টাকে অ্যাক্টিভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল বিএসডিএফ এর সাথে এটি কানেক্ট হয়ে গেছে। আমি যদি আবার কন্ট্রোল শিফট প্রেস করে নয়েজ টেক্সচারকে ধরি তাহলে আমাদের নয়েজ টেক্সচারটা এখন অ্যাক্টিভ অবস্থায় দেখাচ্ছে। আমরা এডিট মেনু থেকে প্রিফারেন্সে যাব এবং আমাদের অ্যাডন যে সেকশনটা রয়েছে এখান থেকে আমরা যদি নোড লিখে সার্চ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি নোড অ্যাঙ্গুলার। এটি ব্লেন্ডারে ডিফল্ট ভাবে দেওয়া থাকে এবং এটা আনফোল্ড করলে আমরা শর্টকাটগুলো এখান থেকে দেখতে পারবো। এখন আমি এর ভ্যালুটাকে কিছুটা কন্ট্রোল করব, এই জন্য আমি শিফট এ প্রেস করে কনভার্ট থেকে কালার র্যাম্প নামে একটি নোড নিচ্ছি, আমি বাড়িয়ে দিচ্ছি এভাবে। এরপরে আমি আরেকটি নোড নেব, শিফট এ প্রেস করে ভেক্টরে যাব। ভেক্টর থেকে আমরা বাম্প নামে যে নোডটা রয়েছে এটাকে আমরা নিচ্ছি, এটাকে আমরা কালার থেকে আমরা হাইটে ক্লিক করব। এরপরে বাম্প নোডটাকে আমরা নরমালের সাথে কানেক্ট করব, অর্থাৎ নরমাল টু নরমালে। এরপরে আমরা যদি এখন প্রিন্সিপাল বিএসডিএফ নোডটাকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপরে বিভিন্ন ধরনের একটি ফেক শ্যাডো তৈরি হয়ে গেছে, যাতে মনে হচ্ছে এই অবজেক্টটা গর্ত আছে, কোনো দিকে গর্ত আছে, কোনো দিকে গর্ত নেই। আমরা যদি এর স্কেল ভ্যালুটাকে বাড়িয়ে দেই, অর্থাৎ স্কেল ভ্যালুটা 5 থেকে আমরা যদি 500 করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট ডট। আমরা এখান থেকে ডিটেইলে 0 করে দিচ্ছি, আমরা এই ভ্যালুটাকে বাড়িয়ে 700 করে দিচ্ছি। এরপরে আমরা যদি প্রিন্সিপাল বিএসডিএফ নোডটাকে অ্যাক্টিভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটার উপরে। আমরা যদি এখন প্রিন্সিপাল বিএসডিএফ নোডটাকে অ্যাক্টিভ করে দেই এবং এখান থেকে কালার র্যাম ভ্যালুটাকে যদি একটু আমরা কন্ট্রোল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপরে ফেক গর্ত হয়েছে এবং আলোটা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আমরা যদি এখন রেন্ডার প্রিভিউতে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপরে আলো যখন পড়ছে তখন আলোটাকে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং এই অবজেক্টটার উপরে ফেক গর্ত তৈরি হয়। মূলত এটাই নরমাল প্যারামিটারের কাজ, অবজেক্টের উপরে ফেক ডিসপ্লেসমেন্ট তৈরি করা। আমরা যদি এটাকে ক্লোজ করে দেই, এরপরে আমরা আসবো ডিফিউজ ভ্যালুতে। ডিফিউজ ভ্যালুতে কাজ হচ্ছে নরমাল ডিফিউজ তৈরি করা। আমরা মেটালিক ভ্যালুটাকে 0 করে দিচ্ছি। আমরা যদি রফনেস ভ্যালুটাকে বাড়িয়ে দেই তাহলে আমরা ডিফিউজ ভ্যালুটাকে দেখতে পাচ্ছি কি রকম হবে, অর্থাৎ নরমাল যে অবজেক্টগুলো থাকে সেই অবজেক্টের কালারগুলো ডিফিউজ কালার। অর্থাৎ আমরা যদি এটাকে কম্পেয়ার করতে পারি একটি ওয়ালের সাথে বা দেয়ালের যে কালারটা প্রোভাইড করে সেটা অনেক সময় ডিফিউজ কালার প্রোভাইড করে। ডিফিউজ অবজেক্ট সম্পূর্ণ আলোটাকে অ্যাবজর্ব করবে, কোনো অবজেক্ট এর উপরে রিফ্লেক্ট করবে না। আমরা যদি শেডার থেকে ডিফিউজ নামে যে শেডারটা রয়েছে এটাকে নেই এবং এই কালারটাকে লেফট ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করি এই কালারের উপরে, তাহলে কিন্তু এই কালারটা এই কালারের উপরে কপি টু পেস্ট হয়ে যাবে। এবং এটাকে রফনেস ভ্যালুটাকে 1 করে দেই এবং কন্ট্রোল শিফট প্রেস করে এভাবে সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডিফিউজ এবং এই ডিফিউজ একই প্রোভাইড করছে। আমরা যদি এই ডিফিউজ কালারটাকে যদি অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটির উপরে কোনো প্রকার অবজেক্ট রিফ্লেক্ট করছে না। আমরা যদি প্রিন্সিপাল বিএসডিএফ নোডটাকে যদি অ্যাক্টিভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ডিফিউজ অবজেক্টের উপরে এই পাশ থেকে আমাদের একটু আলো রিফ্লেক্ট করছে। এর কারণ হচ্ছে এই রফনেস ভ্যালু। এই রফনেস ভ্যালুটাকে যদি আমরা 100% করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ডিফিউজ ভ্যালু এবং এই ডিফিউজ ভ্যালু সেম টু সেম হয়ে গিয়েছে। এরপরে আসবো আমরা সাবসারফেস প্যারামিটারে। সাবসারফেস মূলত ব্যবহার করা হয় স্কিন টাইপের কোনো শেডার তৈরি করার জন্য। যেমন আমরা যদি চামড়ার উপরে লাইট দেই তাহলে লাইটটা কিন্তু চামড়াটাকে ভেদ করে চারপাশে ছড়াই যাবে। মূলত এটি
এটিকেই সাবসারফেস স্ক্যাটারিং বলা হয়। আমরা যদি ওয়েট ভ্যালুটাকে 100% করে দেই এবং আমাদের যে কালারটা রয়েছে বেস কালার, এটাকে আমরা যদি এখন এভাবে 0 করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টটার উপরে সাবসারফেস স্ক্যাটারিং এর ইফেক্টটা। রেডিয়াস প্যারামিটার, অর্থাৎ এই প্যারামিটারের কাজ হচ্ছে আলো কতটুক ভিতরে ছড়াবে সেটি বোঝায়, অর্থাৎ আরজিবি আলো অনুযায়ী এই অবজেক্টটার উপরে আলো কতদূর ছড়াবে সেটি মূলত নির্ভর করে আমাদের এই প্যারামিটারের সাহায্যে। এই প্যারামিটারটাকে মূলত আর বলা হয়, অর্থাৎ রেড কালার, এটাকে গ্রিন কালার এবং এটাকে বলা হয় ব্লু কালার। আমরা যদি এই ভ্যালু দুটোকে 0 করে দেই, তাহলে এর উপরে কিন্তু লাল কালারের প্রভাবটা একটু বেশি পড়বে। আমরা যদি এটাকে 0 করে দেই এবং এটাকে যদি বাড়িয়ে দেই, তাহলে এর উপরে গ্রিনিশ যে ভ্যালুটা রয়েছে সেটির প্রভাব কিন্তু বেশি পড়বে 1 করার মাধ্যমে। এরপরে এটাকে যদি আমরা 1 করে দেই, তাহলে কিন্তু এর উপরে ব্লু কালারের যে ইফেক্টটা রয়েছে সেটি কিন্তু একটু বেশি কালারের দেখাবে। স্কেল ভ্যালু, স্কেল প্যারামিটারের কাজ হচ্ছে এর উপরে যে আমরা আলোটা প্রয়োগ করা হবে, অর্থাৎ রেডিয়াসের যে ভ্যালুটা রয়েছে সেটির স্কেলটা মূলত কন্ট্রোল করা হয় এই স্কেল প্যারামিটারের সাহায্যে। উপরে স্কেলটা বৃদ্ধি করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এর উপরে সাবসারফেস যে রেডিয়াসটা রয়েছে সেটি কিন্তু বেড়ে গেছে। আমরা এটাকে 1 ভ্যালু করে দেই, এটাকে ডিফল্ট ভাবে 2 ভ্যালু এবং এটাকে 1 ভ্যালু করে দেই এবং এটাকে 0.1 করে দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপরে আমাদের স্কেলের যে প্রভাবটা সেটি। এরপরে আমরা যদি আসি অ্যানিসোট্রপি প্যারামিটারে, যদি আমরা অ্যানিসোট্রপিক ভ্যালুর মান বাড়াই, তখন আলো সারফেসের ভিতরে প্রবেশ করে এবং চারদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে বস্তুটি আরো বেশি সফট বা ট্রান্সলুসেন্স দেখায়। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছিল দুধ বা স্কিন টাইপের যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে বা মার্বেল টাইপের যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো। আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। এরপরে এখন আমরা যদি আসি স্পেকুলার ভ্যালুতে, স্পেকুলার ভ্যালুটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা আমাদের রফনেস ভ্যালুটাকে 0.5 ভ্যালুতে রেখে দিচ্ছি এবং মেটালিক ভ্যালুটাকে আমরা 0 করে দিচ্ছি এবং রফনেস ভ্যালুটাকেও আমরা 0 করে দিচ্ছি। এরপরে আমরা এখন স্পেকুলার যে প্যারামিটারটা রয়েছে এটাকে আমরা এখন কন্ট্রোল করব। স্পেকুলার হচ্ছে স্পেশাল একটি প্যারামিটার বলা যেতে পারে, কারণ স্পেকুলার প্যারামিটারের সাহায্যে আমাদের অবজেক্টের উপরে যে আলোটা পতিত হবে এবং যে অবজেক্ট বা চারপাশ থেকে যে আলোটা রিফ্লেক্ট করবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আইওআর লেভেল হচ্ছে এর উপরে আলো পতিত হওয়ার পরে ব্যান্ড কতটুকু হবে সেটি এই আইওআর লেভেল দিয়ে কন্ট্রোল করা হয়। এই আইওআর লেভেল এবং উপরে যে আইওআর লেভেলটা রয়েছে দুটি কিন্তু এক নয়, দুটি কিন্তু আলাদা। আমরা যদি আইওআর ভ্যালুটাকে 0 করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপরে কোনো প্রকার অবজেক্ট রিফ্লেক্ট করছে না, অর্থাৎ আলো রিফ্লেক্ট করছে না। আমরা যদি আইওআর লেভেলটাকে 0 করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপরে আলো রিফ্লেক্ট করছে না, যার ফলে অবজেক্টগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি আইওআর ভ্যালুটাকে 5 করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপরে আলো রিফ্লেক্ট করছে সুন্দরভাবে। আমরা যদি আরো বাড়িয়ে দেই, তাহলে এর পরিমাণটা আরো বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যান্ডিংটা আরো বেশি বৃদ্ধি পাবে। এখন আমরা যদি টিন্টে আসি, টিন্টের সাহায্যে আমরা রিফ্লেক্টের যে আলোটা রয়েছে এটার কালারকে পরিবর্তন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এর উপরে যে কালারটা রয়েছে সেটাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি। এখন আমরা আসবো অ্যানিসোট্রপিক এবং অ্যানিসোট্রপিক রোটেশন। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে রাইস কুকার ব্যবহার করি তার নিচে অর্থাৎ উল্টো দিকে তলার দিকে আমরা দেখতে পারবো একটি রাউন্ড সার্কুলার টাইপের একটি শেপ। বিভিন্ন রকমের আলো যদি এর উপরে রিফ্লেক্ট করা হয় তাহলে একটি চকচকে ভাইব দেখা যায়। আমরা যদি এই অবজেক্টের উপরে অ্যানিসোট্রপিক 100% বাড়িয়ে দিই এবং রোটেশনটাকে 1 করে দিলাম, কিন্তু এই অবজেক্টের উপরে আমরা কোনো প্রকার ইফেক্ট দেখতে পাচ্ছি না, কারণ এই অবজেক্টটা কোনো মেটালিক অবজেক্ট নয়। আমরা যদি মেটালিক ভ্যালুটাকে 100% করে দেই এবং রফনেস ভ্যালুটাকে 0.2 করে দেই বা আমরা আরেকটু বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টের উপরে অ্যানিসোট্রপিক যে ইফেক্টটা রয়েছে সেটা কিন্তু এর উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা রোটেশন বৃদ্ধি করার মাধ্যমে এটিকে এর ইফেক্টটাকে ঘোরাতে পারি। মূলত অবজেক্টের উপরে এরকম একটি ইফেক্ট দেওয়ার জন্য অ্যানিসোট্রপিক এবং অ্যানিসোট্রপিক রোটেশনটাকে ব্যবহার করা হয়। এরপরে আমরা যদি আসি ট্রান্সমিশনের সাহায্যে মূলত অবজেক্টের লাইটিংটাকে পাস করা হয়, অর্থাৎ ওয়েট ভ্যালুটাকে যদি আমরা বাড়িয়ে দেই এবং মেটালিক এবং রফনেস ভ্যালুটাকে কমিয়ে দেবো, তাহলে আমাদের একটি ট্রান্সমিশন বা গ্লাস ইফেক্ট তৈরি হবে। আমরা রফনেস ভ্যালুটাকে 0 করে দিলাম এবং মেটালিক ভ্যালুটাকে 0 করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অবজেক্টটা রয়েছে সেটি মূলত অলরেডি গ্লাস ইফেক্টে দেখাচ্ছে। আমরা ওয়েট ভ্যালু কমানোর মাধ্যমে এটির উপরে গ্লাস ইফেক্ট কম বা বেশি করতে পারি। আমরা রফনেস বৃদ্ধি করলে কিন্তু আমাদের যে গ্লাসের উপরে যা লাইটটা পাস হচ্ছে সেটাকে আমরা কমিয়ে দিতে পারি, অর্থাৎ রফনেস গ্লাস আমরা তৈরি করতে পারি। আমরা রফনেস ভ্যালুটাকে 0 করে দিচ্ছি। এরপরে আমরা আসবো কোটে ওয়েট আমরা বাড়িয়ে দিচ্ছি 100%। এর কাজ হচ্ছে মূলত যে গাড়ির উপরে যে পেইন্টটা দেখতে পারি 2 ধরনের লেয়ারে, সে পেইন্ট বা শেডারটা তৈরি করা হয় কোটের সাহায্যে। আমরা বেস কালারটাকে যদি একটু ব্লু কালার বা লাইট ব্লু কালার করে দেই এবং আমাদের ওয়েট ভ্যালুটাকে 100% করেছি এবং এই টিন্ট যে কালারটা রয়েছে এটাকে আমরা ডার্ক ব্লু করে দিচ্ছি বা এটাকে আমরা
এরকম একটি কালার করে দিচ্ছি। এটাকে আমরা আর একটু লাইট কালার করে দেই, বা আমরা চাইলে এটাকে ডিপ কালার করে দিচ্ছি, একটু ডিপ কালার করে দিই এবং এটাকে আমরা একটু লাইট কালার করে দিই। তাহলে দুই ধরনের কালার এর উপরে অ্যাপ্লাই হবে। এবং রফনেস ভ্যালুটাকে বাড়ালে আমরা এর উপরে রফনেস ভ্যালুটাকে বাড়াতে পারি, অর্থাৎ আমরা আগে শিখেছি রফনেস ভ্যালুর কাজ কি। আমরা চাইলে এই আইওর ভ্যালুটাকে কমিয়ে বা বাড়িয়ে এর ইফেক্টটাকে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আইওর ভ্যালুটা হচ্ছে এর উপরে যে আলোটা প্রভাব ফেলবে সেটা ব্যান্ড কিভাবে হয়ে যাবে সেটিকে বোঝায়। আমরা যদি আরেকটু কমিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক ধরনের কালার দেখাচ্ছে এবং এখানে আরেক ধরনের কালার দেখাচ্ছে। এটা হচ্ছিল কোডের কাজ। এখন আমরা যদি কোডটাকে আনফোল্ড করে দিই এবং ওয়াইড ভ্যালুটা 0 করে দিই, এরপরে আসবো আমরা সিনের কাজ হচ্ছে মূলত এক্সট্রা একটু চকচকে কালার প্রোভাইড করা। অর্থাৎ সিন যে প্যারামিটারটা রয়েছে এই প্যারামিটারের সাহায্যে মূলত আমরা যে ফেব্রিক টেক্সচার গুলো রয়েছে সেই ফেব্রিক টেক্সচারকে ব্যবহার করি। এরপরে রয়েছে ইমিশন মূলত একটি গ্লোয়িং ইফেক্ট তৈরি করে। আমরা যদি স্ট্রেন ভ্যালুটাকে বাড়িয়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপরে যে হোয়াইট কালার বা ব্লু কালারটা রয়েছে বা রেড কালারটা রয়েছে সেটি কিন্তু অনেক ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ কালারটাকে পরিবর্তন করার সাথে সাথে কিন্তু এই অবজেক্টটা অনেক গ্লো করছে। এর কারণ হচ্ছে এই অবজেক্টটা নিজেই এখন একটি লাইট অবজেক্টে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমরা যদি স্ট্রেন ভ্যালুটাকে 0 করে দেই তাহলে কিন্তু এর উপরে ইমিশন ভ্যালু আর কাজ করবে না। এরপরে আসবো আমরা থিন ফিল্ম প্যারামিটার। এই প্যারামিটার মূলত এই অবজেক্টের উপরে এক্সট্রা একটি কালার প্রোভাইড করে, যেমনটা আমরা বাবল বা তেলের আস্তরণ দেখতে পারি। এর উপরে এক ধরনের কালার চকচক করছে, সেটি মূলত এই থিন ফিল্মের সাহায্যে দেয়া হয়। এবং আইওর ভ্যালুটা হচ্ছে আমরা আগে জেনেছি, আইওর হচ্ছিল ইন্ডেক্স অফ রিফ্লেকশন। থিন ফিল্ম যে প্যারামিটারটা রয়েছে এটি শুধুমাত্র গ্লাস এবং নন ডাইলেকট্রিক যে ম্যাটেরিয়াল গুলো রয়েছে সেটিকেই মূলত সাপোর্ট করে। মেটালিক শেডারের জন্য এখনো সাপোর্ট আসেনি, আশা করা যায় ভবিষ্যতে আসবে। আমরা যদি এটাকে রেডটাকে 1 করে দিই এবং গ্রিনটাকে 1 করে দেই, সেই সাথে ব্লুটাকে 1 করে দিচ্ছি। এরপরে আমরা ট্রান্সমিশন যে ভ্যালুটা রয়েছে এটাকে আমরা 1 করে দিলাম। থিন ফিল্মের যে থিকনেসটা রয়েছে এটি মূলত ন্যানোমিটারে মেজারমেন্ট করা হয়। 0 ন্যানোমিটারে থাকলে এর উপরে যে থিন ফিল্মের যে ইফেক্টটা রয়েছে সেটা মূলত ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং আমরা যদি এটাকে বাড়িয়ে দেই তাহলে কিন্তু থিন ফিল্মের ইফেক্ট দেখা যাবে। আমরা যদি এখন থিকনেসটাকে যদি বাড়িয়ে দেই, আমরা এখন এর উপরে কোনো প্রকার থিন ফিল্ম ইফেক্ট দেখতে পাচ্ছি না, আমরা বাড়িয়ে 100 করে দিচ্ছি। আমরা যদি আমাদের 3D স্পেসে আরেকটি অবজেক্ট নেই, মেশ থেকে আমরা নিচ্ছি UVSPR নামে একটি অবজেক্ট এবং এটাকে আমরা রিং দিচ্ছি 32টি এবং সেগমেন্ট দিচ্ছি 64টি। এরপর এটাকে আমরা স্মুথ করে দিলাম এবং এখান থেকে আমরা ম্যাটেরিয়ালে শিফট করলাম। এখন আমরা যদি থিন ফিল্ম রেন্ডার করি তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। আমরা এই অবজেক্টের উপরে কোনো থিন ফিল্ম এখনো অ্যাপ্লাই হতে দেখছি না। এর কারণ হচ্ছে আমাদের এই আইওআর ভ্যালু, এই আইওআর ভ্যালুটাকে আমরা কমিয়ে দিচ্ছি। এভাবে 1 যদি করে দেই এবং আমরা যদি থিকনেসটাকে বাড়িয়ে 600 করে দেই, হ্যাঁ আমরা 600 করে দেওয়ার ফলে আমরা কিন্তু এর উপরে থিন ফিল্মের যে ইফেক্টটা রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আইওআর ভ্যালুটাকে যদি আরেকটু বাড়িয়ে দেই 1.333, অর্থাৎ পানির যে আইওআরটা রয়েছে এটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি। আমরা থিকনেসটাকে যদি এইভাবে বাড়িয়ে বা কমিয়ে দেখি, আমরা আইওআর যে ভ্যালুটা রয়েছে আমাদের উপরের এটিকে আমরা কমিয়ে দিলে কিন্তু এর উপরে যে ইফেক্টটা রয়েছে সেটি আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি এভাবে। এখন আমরা যদি আমাদের যে অবজেক্টগুলো রয়েছে সেটাকে আমরা অ্যাক্টিভ করে দিই। থিন ফিল্ম থিকনেস যে প্যারামিটারটা রয়েছে এটি মূলত 100 ন্যানোমিটার থেকে শুরু করে 1000 ন্যানোমিটার এর মধ্যেই হতে হয়, তাহলে ভিজিবিলিটি লাইটটা ভালোভাবে দেখা যায়। এবং আইওআর যে ভ্যালুটা রয়েছে এটির সাহায্যে মূলত এর উপর যে থিন ফিল্মের যে কার্ভটা রয়েছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা যদি 0 করে দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা এভাবে বাড়িয়ে দিলে কিন্তু আবার দেখতে পারবো। এই হচ্ছে আমাদের ব্লেন্ডারের প্রিন্সিপাল বিএসডিএফ নোড এর কাজ। আমরা চাইলে এই নোডটাকে সিলেক্ট করে এর উপরে একটি পিবিআর নোড কানেক্ট করতে পারি। পিবিআর মানে হচ্ছে ফিজিক্যালি বেস রেন্ডার। আমরা এখন একটি ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইটটির নাম হচ্ছে পলিহ্যাভেন। আমরা যদি এই পলিহ্যাভেন ওয়েবসাইটে যাই সেখানে আমরা HDRI অনেক ইমেজ দেখতে পারবো, অর্থাৎ হাই ডাইনামিক রেঞ্জ ইমেজ। আমরা এখান থেকে টেক্সচারও কালেক্ট করতে পারি। আমরা টেক্সচারে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা অনেক টেক্সচার এখানে দেখতে পারবো, সবগুলো কিন্তু পিবিআর টেক্সচার। এখান থেকে আমরা ফেব্রিকের যে টেক্সচারগুলো রয়েছে সেগুলো আমরা ডাউনলোড করে আমাদের কালেকশনে রাখতে পারি। আমরা এখান থেকে একটি টেক্সচার নেব, ফেব্রিক টেক্সচার। আমাদের যে গিনহাম জেট চেকার যে টেক্সচারটা রয়েছে এটাকে আমরা নিচ্ছি সিলেক্ট করে। এখানে আমাদের দেখাচ্ছে 222 মেগাবাইট 4K টেক্সচার। আমরা 4K টেক্সচার নিচ্ছি না, না নিয়ে আমরা 1K টেক্সচারে ক্লিক করব এবং ব্লেন্ডারের যে আইকনটা রয়েছে সেটা এখান থেকে আমরা ব্লেন্ডারে অবশ্যই ক্লিক করব। তার আগে 3 ডটে আমরা ক্লিক করি, আমাদের কি কি ইমেজ দরকার সেটাকে আমরা সিলেক্ট করব। আমরা এখান থেকে ম্যানুয়ালি ইমেজগুলোকে ডাউনলোড করতে পারি। যেমন এখান থেকে আমরা আমাদের জেপিজি এই ইমেজটাকে ডাউনলোড করব
আমরা এখান থেকে সেভ ইমেজে ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের ইমেজটাকে সেভ করতে পারবো। এরপরে আমরা এখান থেকে আসবো ডিফিউজ ম্যাপে, ডিফিউজে ক্লিক করে আমরা ইমেজটাকে সেভ করে নিচ্ছি। আমরা সরাসরি এখান থেকে ডাউনলোড করে কিন্তু সম্পূর্ণ প্যাকেজটাকে ডাউনলোড করতে পারি। আমার সবগুলো প্যাকেজের প্রয়োজন নেই, তাই আমি সবগুলোকে ডাউনলোড করছি না। আমরা ডিসপ্লেসমেন্ট নোটটাকে চাইলে আমরা ডাউনলোড করে নিতে পারি, এটাকেও আমরা ডাউনলোড করছি। আমাদের মেটাল নামের যে নোট, আমাদের মেটাল নামের যে টেক্সচারটা রয়েছে এটাকে আমাদের ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। আমাদের নর্মাল জিএল নামে যে টেক্সচারটা রয়েছে এটাকে ডাউনলোড করছি। জিএল মানে হচ্ছে নর্মাল জিএল, এটি মূলত ব্লেন্ডার সাপোর্ট করে। এরপরে আমরা আসবো রফনেস ভ্যালু, রফনেস ভ্যালু থেকে আমরা এই টেক্সচারটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের সবগুলো ইমেজ ডাউনলোড করা শেষ। এখন আমরা এই অবজেক্টের উপরে পিভিআর টেক্সচার অ্যাপ্লাই করব। এই জন্য প্রিন্সিপাল যে নোটটা রয়েছে এটাকে আমরা সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল শিফট টি প্রেস করব এবং আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব। ডাউনলোড ফোল্ডার থেকে আমরা যে সব টেক্সচার ডাউনলোড করেছিলাম সেই সব টেক্সচারকে আমরা দেখিয়ে দেব এবং সেই টেক্সচারগুলোকে সিলেক্ট করে আমরা প্রিন্সিপাল টেক্সচার নোডে ক্লিক করব। তাহলে কিন্তু অটোমেটিকলি ভাবে এর উপরে আমাদের যে পিভিআর টেক্সচারটা রয়েছে সেটা কিন্তু সেট আপ হয়ে যাবে। আমাদের যে প্রিন্সিপাল বিএসডিএফ নোড রয়েছে এখান থেকে আমাদের ওয়েট ভ্যালুটাকে 0 করে দিচ্ছি, কারণ এটি আমাদের কাচের কোনো অবজেক্ট নয়, এটি আমাদের ফেব্রিক অবজেক্ট। এখান থেকে আমরা চাইলে সিন ভ্যালুটাকে বাড়িয়ে দিতে পারি এবং এর ভ্যালুটাকে আমরা সাদা করে দিতে পারি, 1 করে দিচ্ছি, বা আমরা চাইলে এর ভ্যালুটাকে 0 করে দিতে পারি। আমরা এখন যদি আমাদের উপরে যে নোটটা দেখি, নোটটা দেয়া আছে এমবিএন ইকুয়েশন। এমবিএন ইকুয়েশন হচ্ছিল এক্সট্রা একটি শ্যাডো ক্রিয়েট করে। এই নোটটা আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ এর সাথে কানেক্ট নেই, আমরা ম্যানুয়ালি এটাকে কানেক্ট করে নেব। এর জন্য আমরা কন্ট্রোল শিফট প্রেস করে এই নোটটাকে আগে দেখি এটি দেখতে কি রকম দেখা যায়। আমরা শিফট এ প্রেস করে কালার থেকে আমরা একটি নোড নেব, শিফট এ প্রেস করছি এবং কালার থেকে আমরা মিক্স কালার নেব। এরপরে আমরা এই নোটটাকে এই বি সকেটে কানেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা মাল্টিপ্লাই করে দেই, অ্যাপ্লাই করে দিচ্ছি এভাবে। এখন আমরা এটিকে কানেক্ট করব বেস কালারে। এখন আমরা যদি প্রিন্সিপাল বিএসডিএফটাকে অ্যাক্টিভ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নোটটাকে আর টেক্সচারটাকে। এখানে আমাদের উল্লেখ্য হচ্ছে নরমাল নোটটা নরমালের সাথে কানেক্ট আছে, কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্ট যে নোটটা রয়েছে সেটা কিন্তু ডিসপ্লেসের সাথে কানেক্ট আছে, কিন্তু আমরা কোনো প্রকার ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছি না, কারণ এখানে আমাদের একটি ডিসপ্লেসমেন্ট নোডের যে সেটআপটা রয়েছে সেটা এখন আমরা অ্যাক্টিভ করিনি। এজন্য আমাদের ম্যাটেরিয়াল যে প্রপার্টিস প্যানেল রয়েছে এখান থেকে আমরা যাব সেটিং থেকে আমরা বাম্প অনলি দেয়া আছে, এখান থেকে আমরা যদি ডিসপ্লেসমেন্ট অনলিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেসমেন্ট ভ্যালুটাকে। আমরা এটিকে এখান থেকে স্কেলটাকে কমানোর মাধ্যমে আমরা একে কন্ট্রোল করতে পারি। এভাবে মূলত আমরা পিভিআর টেক্সচার প্রিন্সিপাল বিএসডিএফ নোডের সাহায্যে আমরা কানেক্ট করতে পারি। আমরা চাইলে ম্যানুয়ালি এই অবজেক্টের উপরে পিভিআর টেক্সচার অ্যাপ্লাই করতে পারি। আমরা এখন ম্যানুয়ালি টেক্সচার অ্যাপ্লাই করব বা অ্যাড করব। আমরা সবগুলো টেক্সচারকে আউট করে দিচ্ছি, এভাবে ডিলিট করে দিচ্ছি সবগুলো টেক্সচার। এখন আমরা প্রিন্সিপাল বিএসডিএফ নোডটাকে সিলেক্টেড অবস্থায় আমরা আমাদের টেক্সচার ফোল্ডারে যাব এবং আমাদের এখানে যে সেটিংটা রয়েছে সেটিংটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট অনলি থেকে বাম্প অনলি করে দিচ্ছি। এখন আমার এখানে যে ফোল্ডারে যে টেক্সচারগুলো আমরা দেখতে পাচ্ছি এই টেক্সচারগুলোকে আমরা ম্যানুয়ালি এর মধ্যে অ্যাড করব। প্রথমে আমাদের এও ম্যাপ দেয়া আছে। এও ম্যাপ হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন একটি ম্যাপ। এটি মূলত ব্ল্যাক এবং হোয়াইটকে আইডেন্টিফাই করে, কোন দিকে শ্যাডো এবং কোন দিকে শ্যাডো হবে না সেটি আইডেন্টিফাই করে এই নোটটা। অর্থাৎ বেশি পরিমাণে শ্যাডো প্রয়োজন হলে আমাদের এমবিএন ইকুয়েশন ম্যাপটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের যে বেস কালারটা রয়েছে, বেস কালারের যে আমরা গর্তগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে, সেই গর্তের যে শ্যাডোটা ক্রিয়েট করবে সেটি মূলত এমবিএন ইকুয়েশনটা ক্রিয়েট করে। এরপরে ডিসপ্লেসমেন্ট নোডের কাজ হচ্ছে এই অবজেক্টটাকে উঁচু নিচু করা। গ্লোস নোডের কাজ হচ্ছে মূলত অবজেক্টে আলোটাকে কতটুকু প্রতিফলিত হবে সেটি আইডেন্টিফাই করে গ্লোস নোড। এখন আমরা নোডটাকে সেট আপ করবো, অর্থাৎ আমাদের যে টেক্সচার গুলো রয়েছে সেটাকে আমরা এখন সেট আপ করবো। প্রথমে আমরা বেস কালারটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। আমরা বেস কালারটাকে দেখতে পাচ্ছি, আমরা এখন কালার থেকে কালারে কানেক্ট করে দিচ্ছি। সব থেকে ভালো হয় আমরা যদি একটি প্লেন অবজেক্ট নিতে পারি। আমরা মেশ থেকে প্লেন অবজেক্ট নিচ্ছি, আমরা এখান থেকে ম্যাটেরিয়ালটাকে দেখিয়ে দিচ্ছি, আমরা এইভাবে ম্যাটেরিয়ালটাকে দেখিয়ে দিলাম। এখন আমরা শিফট এ প্রেস করে ইনপুট থেকে ইউভি ম্যাপে ক্লিক করব। আমরা এখান থেকে ইউভি ম্যাপ থেকে আমরা ভেক্টরে কানেক্ট করে দিচ্ছি। এরপর শিফট এ প্রেস করে ভেক্টর থেকে ট্রান্সফর্মে যাব, ম্যাপিং এ আমরা ট্রান্সফর্ম করতে পারছি এভাবে। আমরা এটাকে যদি একটু রোটেট করি ওয়াই অ্যাক্সিসে 90 ডিগ্রিতে, আমরা এই ইউভি ম্যাপটাকে আউট করে দিয়ে শিফট এ প্রেস করে ইনপুট থেকে আমরা টেক্সচার কোঅর্ডিনেটটাকে নেব, ইনপুট থেকে টেক্সচার কোঅর্ডিনেট। এরপরে ইউভি ম্যাপ থেকে আমরা ভেক্টরে কানেক্ট করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এটি ঠিকভাবে স্ট্রেচিং হচ্ছে না। আমরা এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় ইউ প্রেস করে আনর্যাপ করে নিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি এই অবজেক্টটা ঠিকভাবে আনর্যাপ হয়েছে। এখন আমরা যদি এই অবজেক্টটাকে স্কেল করি এভাবে, আবার ইউ প্রেস করে আনর্যাপ করি। এখন আমরা এই ইউভিটাকে সিলেক্ট করে আমরা রোটেশন করব 90 ডিগ্রিতে এবং স্কেল করে নিচ্ছি। আমাদের এই
টেক্সচারটাকে সাইজ অনুযায়ী এভাবে আমরা স্কেল করে নিলাম। এখন আমরা একে একে অন্যান্য যে টেক্সচার গুলো রয়েছে সেগুলোকে আমরা সেট আপ করবো। আমরা AO ম্যাপটাকে এর উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। এখন আমরা অল্ট প্রেস করব এবং আমাদের মাউসের রাইট যে বাটনটা রয়েছে এটাকে প্রেস করে এভাবে আমরা যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু ম্যাপিং নোডের সাথে এই নোডের কানেক্ট হয়ে যাবে। এবং কালার স্পেস থেকে আমরা নন কালার ডাটাতে ক্লিক করব, কারণ এটা একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ। আমরা শিফট A প্রেস করে কালার ভ্যালু থেকে আমরা একটি মিক্স কালার নোড নেব। এটিকে আমরা B সকেটে দিচ্ছি এবং উপরের যে কালার সকেটটা রয়েছে এটাকে আমরা A সকেটে দিয়ে ফ্যাক্টর ভ্যালুটাকে 1 করে দিলাম এবং মিক্স থেকে আমরা মাল্টিপ্লাইতে ক্লিক করছি। তাহলে এর উপরে আমরা কিছুটা ইফেক্ট আমরা বুঝতে পারবো। আমরা অবজেক্টটাকে রোটেশন করে নিয়েছি। আমরা যদি কালার র্যাম্প নোডের সাহায্যে এই ইমেজটার কালারটাকে যদি একটু বাড়িয়ে দেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভ্যালুটাকে একটু বাড়িয়ে দেই, তাহলে আমরা ইমেজটাকে এইভাবে এরকম দেখতে পারবো। এখন আমরা এই ইমেজের মধ্যে পার্থক্য আমরা সহজে খুঁজে পাবো। অর্থাৎ এই বেজ ইমেজটার মধ্যে যে অংশটা ব্ল্যাক রয়েছে অর্থাৎ কালো রয়েছে সেই অংশটাকে অনেক বেশি পরিমাণে কালো করবে এবং যে অংশে ব্ল্যাক নেই সেই অংশটাকে সেই অবস্থায় রাখবে। এখন আমরা ডিসপ্লেসমেন্ট নোড এর উপরে অ্যাপ্লাই করব। এই জন্য ডিসপ্লেসমেন্ট নোডটাকে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এরপরে এই নোডের সাথে এই নোড কানেক্ট করে দিচ্ছি। ডিসপ্লেসমেন্ট নোডটার কালার ভ্যালুটাকে আমরা নন কালার ডাটাতে ক্লিক করব। এরপরে আমরা শিফট A প্রেস করে ভেক্টর থেকে ডিসপ্লেসমেন্ট নোডটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। এখান থেকে কালারকে আমরা হাইটের সাথে কানেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা আরেকটি ইমেজ নেব, সেটি হচ্ছে গ্লোস বা রিফ্লেক্ট। এক একটা এক এক রকম ভাবে দেয়া থাকে, অনেক সময় গ্লোস বা রিফ্লেক্ট দুটি ইমেজেই থাকে। আমরা গ্লোস নামে যে ইমেজটা রয়েছে এটাকে আমরা নিচ্ছি। এটাকে আমরা প্রিন্সিপাল BSDF নোডের সাথে কানেক্ট করে দিলাম রফনেস ভ্যালুতে। এখন আমরা গ্লোস বা রিফ্লেক্ট নামে যে ইমেজটা রয়েছে সেটাকে আমরা ব্যবহার করব। আমরা গ্লোস নামে যে ইমেজটা রয়েছে সেটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। এখন আমরা এখান থেকে কালার স্পেস নন কালার ডাটা থাকবে এবং কালার ভ্যালুটাকে আমরা যদি রফনেস ভ্যালুর সাথে কানেক্ট করে দেই, আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টের উপরে আলো প্রতিফলন হচ্ছে এবং রিফ্লেক্ট করছে অনেক বেশি পরিমাণে। অর্থাৎ অবজেক্টটা গ্লোসি হয়ে গিয়েছে, অনেক বেশি পরিমাণে গ্লোসি হয়ে গেছে। এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করার জন্য আমরা শিফট A প্রেস করে কালার থেকে আমাদের ইনভার্ট নামে যে নোডটা রয়েছে কালার নোড সেটাকে আমরা নেব। এটাকে আমরা যদি এর উপর ছেড়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপরে আমাদের যে গ্লোস নামের যে নোডটা রয়েছে এটি অটোমেটিকলি ভাবে আলোকে কন্ট্রোল করছে। অর্থাৎ কোন সারফেসে কি পরিমাণে রিফ্লেক্ট হবে সেটি মূলত আমাদের এই গ্লোস নামে যে ইমেজটা রয়েছে সেটি আমাদের কন্ট্রোল করে দিচ্ছে। আমরা যদি ইনভার্ট যে নোডটা রয়েছে এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপরে কিভাবে কিরূপ প্রভাব পড়ছে। আমরা চাইলে আমাদের এখানে যে রিফ্লেক্ট নামে যে নোডটা রয়েছে এটাকেও আমরা এখানে নিয়ে আসতে পারি। আমরা নিয়ে এসে এটাকে আমরা যদি এভাবে কানেক্ট করে দেই, আমরা রিফ্লেকশন নামের যে ইমেজটা রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এটি দেখতে এরকম, আর গ্লোস যে নোডটা রয়েছে সেটি দেখতে মূলত এরকম। আমরা যদি কালারের সাথে যদি কালারে কানেক্ট করে দেই, আমরা রিফ্লেকশন নামে যে নোডটা রয়েছে সেটি দেখতে মূলত এরকম দেখা যাবে। এখন আমরা যদি এই অবজেক্টটাকে দেখি, মূলত দুটোই সেম। আমরা এখান থেকে রিফ্লেক্ট নামে যে নোডটা রয়েছে সেটাকে আমরা রাখছি। আমি এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করছি না, আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ধরনের PBR টেক্সচার ডাউনলোড করে একই পদ্ধতিতে কাজ করতে পারবেন। এরপরে আমরা আরেকটি টেক্সচার নেব, সেটির নাম হচ্ছে নরমাল ম্যাপ। নরমাল ম্যাপটাকে আমরা যদি এভাবে কানেক্ট করে দেই এবং কালার থেকে আমরা নরমাল ম্যাপে কালারে কানেক্ট করে দিলাম এবং কালার স্পেস থেকে আমরা নন কালার ডাটাতে ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটার উপরে আলো কিভাবে প্রতিফলিত হচ্ছে। এর কারণটা হচ্ছে আমরা এখনো কোনো নরমাল ম্যাপ নামে কোনো ভেক্টর নোড নেইনি। আমরা শিফট A প্রেস করে ভেক্টরে যাব, ভেক্টর থেকে আমরা নরমাল ম্যাপে ক্লিক করব এবং ড্র্যাগ করে এই সকেটটার উপরে যদি ছেড়ে দেই তাহলে এর উপরে কিন্তু নরমাল ম্যাপ ক্রিয়েট হবে। এটি মূলত ফেক বাম্প তৈরি করে, অর্থাৎ এর উপরে যে গর্তগুলো রয়েছে সেটি ফেক ভাবে দেখায়, অর্থাৎ রিয়েল স্কেলে দেখাবে না। এখন আমরা ডিসপ্লেসমেন্ট নোডটাকে কানেক্ট করে দেব। আমরা যদি ডিসপ্লেসমেন্ট নোডটাকে ডিসপ্লেসমেন্টের সাথে কানেক্ট করে দেই, অলরেডি এর উপরে ডিসপ্লেসমেন্ট কাজ করা শুরু করে দিয়েছে। যদিও ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, এর কারণটা হচ্ছে এর উপরে কোনো প্রকার সাবডিভিশন সারফেস নেইনি এবং ডিসপ্লেসমেন্ট নামের যে সেটিংটা রয়েছে সেটাকে আমরা অফ করে রেখেছি। আমরা যদি এন প্রেস করে ডান পাশের যে প্যানেলটা রয়েছে এন প্যানেল সেটাকে ওপেন করলাম এবং অপশন থেকে আমরা সেটিং এ যাচ্ছি। সেটিং থেকে বাম্প অনলির জায়গায় আমরা ডিসপ্লেসমেন্ট এন্ড বাম্পে ক্লিক করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপরে ডিসপ্লেসমেন্ট নোড অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন এডিট মোডে যাব। আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে মেশটা রয়েছে সেটি ফেস এখানে দেখাচ্ছে আর এখানে যে টেক্সচার গুলো রয়েছে সেই টেক্সচার গুলো এইভাবে ডিসপ্লেস হয়ে গেছে। এখন আমরা এর উপরে কিছু লুপ কাট তৈরি করব। সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা সাবডিভাইড করে দিচ্ছি, করে তিনটি সাবডিভাইড নিলাম, এখান থেকে একটি নিচ্ছি এবং সমস্ত অবজেক্টটাকে সিলেক্ট করে সাবডিভাইড করে দিলাম। এভাবে আমরা স্মুথ শেডার করে দিচ্ছি। এরপরে আমরা মডিফায়ার প্যানেল থেকে সাবডিভিশন সারফেস যে মডিফাইডটা রয়েছে সেটাকে আমরা অ্যাক্টিভ করে দেব এবং লেভেল সারফেস 2 করে দিচ্ছি। অপটিমাইজ ডিসপ্লে করে দিলাম। আমরা এখান থেকে সিম্পলে ক্লিক করব। এখন আমরা যদি দেখি
অবজেক্টটাকে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি পরিমাণে ডিসপ্লেস হয়ে গিয়েছে, যার ফলে যে ব্ল্যাক এবং হোয়াইট যে অংশগুলো রয়েছে সেটি ডিসপ্লেসমেন্ট হচ্ছে। আমরা এটাকে কন্ট্রোল করার জন্য স্কেল ভ্যালুটাকে কমাতে পারি এভাবে। মিড লেভেল ভ্যালুটাকে 0 করে দিলে এটি মূলত আমাদের সেন্টারে পজিশনে থাকবে অবজেক্টটা। মূলত এইভাবে পিভিআর টেক্সচার সেটআপ করা হয় যে কোনো অবজেক্টের উপরে। এখন আমরা সবগুলো নোটগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা চাইলে মাল্টিপল ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারি। মাল্টিপল ম্যাটেরিয়াল অ্যাপ্লাই যেমন হচ্ছে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট অবস্থায় এখানে যে ফেসটা রয়েছে অর্থাৎ মাঝখানে যে বলটা রয়েছে এটা কন্ট্রোল এল প্রেস করার মাধ্যমে লিঙ্ক সিলেক্ট করতে পারি। করে আমরা এটাকে অ্যাসাইন করে দিলাম এবং কন্ট্রোল আই প্রেস করে বাকি অবজেক্টগুলোকে সিলেক্ট করলাম। করার পরে এখন আমি প্লাস চিহ্নতে ক্লিক করছি এবং নিউ নামে একটি ম্যাটেরিয়াল নিলাম এবং অ্যাসাইন করে দিচ্ছি এবং এটির কালার আমি দিয়ে দিলাম লাল কালার বা পিঙ্কিশ কালারের এবং অ্যাসাইন করে দিলাম। আমি এই লেগটাকে সিলেক্ট করছি, এই অবজেক্টটাকে এল প্রেস করে লিঙ্ক সিলেক্ট করলাম এবং প্লাস বাটনটাকে প্রেস করে আমি আরেকটি ম্যাটেরিয়াল নিচ্ছি এবং এটাকেও আমরা অ্যাপ্লাই করে দিলাম এবং এর রেড কালার থেকে আমরা ব্লু বা গ্রিন কালার দিয়ে দিচ্ছি। আমরা এখন যদি রেন্ডার আউটপুট দেখি আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটাকে 3 ধরনের আমরা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পেরেছি, অর্থাৎ 3 ধরনের ম্যাটেরিয়াল দিতে পেরেছি। একটি অবজেক্টের মধ্যে 3 ধরনের ম্যাটেরিয়াল। আমরা চাইলে এর উপরে আমরা যে কোনো টেক্সচার সেটআপ করতে পারি। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট টি প্রেস করলাম। এরপরে আমরা আমাদের যে টেক্সচারগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রিন্সিপাল বিএসডিএফ নোডের সাথে কানেক্ট করে দিতে পারি। এই হচ্ছে মূলত আমাদের ব্লেন্ডারের ম্যাটেরিয়াল শেডিং সিস্টেম। এখানে আরো অনেক ম্যাটেরিয়াল বা শেডিং রয়েছে, যেমন ইনপুট ভ্যালুতে রয়েছে অনেক নোড, আউটপুট ভ্যালু, কালার, কনভার্ট, শেডার, টেক্সচার। এই শুধুমাত্র ব্লেন্ডার যে শেডিং সিস্টেমটা রয়েছে এর উপরে এক্সট্রা ভাবে অনেক টিউটোরিয়াল তৈরি করা যায়। আপনারা ব্লেন্ডারের যে শেডিং নোডটা রয়েছে এটি সম্পর্কে যদি ইউটিউব বা গুগলে সার্চ করেন তাহলে অনেক কোর্স পাবেন। এটি মূলত অনেক অ্যাডভান্স লেভেলের কোর্স, ম্যাথমেটিক্স সম্পর্কে অনেক ভালো জ্ঞান থাকা লাগে। ব্লেন্ডারে যে শেডিং নোডটা রয়েছে এটি এক একটা লেয়ার হিসেবে কাজ করে। যেমন আমি এখানে যে কালারটা নিয়েছি এই কালারটাকে আমরা আরো কয়েকটি কালারের কম্বাইনে অ্যাক্টিভ করতে পারি। যেমন ম্যাটেরিয়াল নোডটাকে সিলেক্টেড অবস্থায় নিচে যে নোডগুলো রয়েছে এগুলোকে আমরা ডিলিট করে দিলে শুধুমাত্র সমস্ত অবজেক্টের উপরে ব্লু কালারের যে নোডটা রয়েছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখন প্রসিডিউরালি কয়েকটি কালার এর উপরে অ্যাপ্লাই করব। এজন্য শিফট এ প্রেস করে শেডার থেকে মিক্স শেডারে যাব, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম এর উপরে। এরপরে আমি আরেকটি নোড নিচ্ছি, প্রিন্সিপাল বিএসডিএফটাকে ডুপ্লিকেট করে নিলাম, এটাকে এই শেডারে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে ব্লু থেকে ইয়েলো কালার দিলাম বা রেড টাইপের কালার দিলাম। দুটি কালারের মিক্স হয়ে কিন্তু এখন আমাদের পিঙ্ক কালার দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি এই দুটি কালারকে গ্রেড এবং ব্লু যে কালারটা রয়েছে সেটিকেই শুধুমাত্র এই অবজেক্টের উপরে দেখাবে। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ফ্যাক্টর ভ্যালুটা রয়েছে এখানে মাস্কিং নোড ব্যবহার করতে হবে। মাস্কিং নোড হচ্ছে হলো ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন একটি নোড। আমরা এখন শিফট এ প্রেস করে আমরা এখান থেকে এই নোডগুলোকে আউট করে দিচ্ছি এবং আমি শিফট এ প্রেস করে টেক্সচার থেকে যে কোনো একটি টেক্সচার নিতে পারি। সাপোজ আমি এখান থেকে নয়েজ টেক্সচারটাকেই নিচ্ছি কারণ আমার নয়েজ টেক্সচারটা একটু ফেভারিট টেক্সচার। এখানে দুই ধরনের সকেট দেখাচ্ছে আউটপুটে, একটি ফ্যাক্টর, এখানে দুই ধরনের সকেট দেখাচ্ছে, একটি ফ্যাক্টর এবং আরেকটি কালার ভ্যালু। কালার ভ্যালুতে বিভিন্ন ধরনের কালার দেখাচ্ছে এবং ফ্যাক্টরে শুধুমাত্র সাদা এবং কালো দেখাচ্ছে। আমরা ডিটেইলটাকে 0 করে দিচ্ছি। আমরা যদি কনভার্ট থেকে একটি নোড নেই কালার র্যাম্প এবং এই ভ্যালুটাকে যদি আমরা বাড়িয়ে, এখন আমরা নয়েজ টেক্সচারটাকে সিলেক্ট করে আমরা আমাদের যে স্কেলটা রয়েছে সেটাকে আমরা 10 করে দিলাম। এরপরে কালার র্যাম্পটাকে সিলেক্ট করে আমরা কালার র্যাম্পের ভ্যালুটাকে ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এবং হোয়াইট ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এভাবে আমরা যদি এখন এই কালার ভ্যালুটাকে ফ্যাক্টরের সাথে কানেক্ট করে দেই তাহলে আমরা একটি অবজেক্টের মধ্যে ব্লু এবং রেড কালারটাকে দেখতে পারবো। অর্থাৎ ফার্স্ট সকেটে আমাদের ব্লু কালার দেখাবে এবং সেকেন্ড সকেটে রেড কালার দেখাবে। যে অংশটা কালো সেই অংশটা ফার্স্ট সকেট, যে অংশটা সাদা সেই অংশটা সেকেন্ড সকেট। আমরা এইভাবে দেখতে পাচ্ছি। মূলত এইভাবে আমরা চাইলে আরো অনেকগুলো নোটকে কানেক্ট করে করে আমরা নোট তৈরি করতে পারি। যেমন আবার যদি আমি মাস্কিং নোট নেই, মিক্স শেডার থেকে আবার ডুপ্লিকেট করে নিচ্ছি এবং শিফট এ প্রেস করে আমরা শেডার থেকে ডিফিউজ শেডার নিলাম এবং এটাকে আমরা শেডারের সাথে কানেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমরা যদি এটাকে এইভাবে গ্রিন বা এইরকম একটা কালারের শেডার নিচ্ছি। এখন আমি এই ফ্যাক্টর ভ্যালুটাকে আবার ডুপ্লিকেট করে নিলাম। আমরা এই শেডার দুটোকে সিলেক্ট করে শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম। এরপর এটার সাথে আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি, কিন্তু আমরা এর প্যারামিটার বা পজিশনটা চেঞ্জ করব, এই জন্য শিফট টি প্রেস করছি। এরপরে আমরা এখান থেকে রোটেশনটাকে এভাবে করে দিচ্ছি রোটেশন। এরপরে আমরা লোকেশন ভ্যালুটাকেও যদি এভাবে আমরা চেঞ্জ করি পজিশনটাকে, আমরা স্কেল ভ্যালুটাকে চাইলে বাড়াতে বা কমাতে পারি।
এইভাবে মূলত আমরা অনেকগুলো মিক্স শেডার বা ফ্যাক্টর নোড ব্যবহার করে মাস্কিং ব্যবহার করে ব্ল্যাক বা হোয়াইট যে সকেটগুলো রয়েছে, ব্ল্যাক যে হোয়াইট যে ইমেজগুলো রয়েছে বা আমাদের প্রসিডিউরাল যে নোডগুলো রয়েছে সেগুলোকে আমরা কানেক্ট করে এই অবজেক্টের উপরে বিভিন্ন ধরনের শেডার বা ইফেক্ট দিতে পারি বা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারি। এই হচ্ছে মূলত ব্লেন্ডারের ম্যাটেরিয়াল সিস্টেম। ভিডিওটা যদিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, তবে আশা করি এই ভিডিওর মাধ্যমে ব্লেন্ডারের যে নোট সিস্টেমটা রয়েছে সেটি সম্পর্কে একটি ভালো আইডিয়া পাবেন এবং সেই সাথে টেক্সচার নোট সম্পর্কে একটু ভালো আইডিয়া পাবেন। আমি এখন ব্লেন্ডারের যে টেক্সচারটা রয়েছে কিভাবে কাজ করে সেটাকে আমরা দেখাবো এবং সবগুলো নোটকে ডিলিট করে দিচ্ছি। শিফট এ প্রেস করে আমরা টেক্সচার থেকে ইমেজ টেক্সচার নেব এবং শিফট এ প্রেস করে শেডার থেকে আমরা প্রিন্সিপাল বিএসডিএফ নোটটাকে নিচ্ছি। আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি বেস কালারের সাথে বেস কালারে। ইমেজ টেক্সচারটা কানেক্ট করার ফলে আমাদের এখানে পিঙ্কিশ কালার দেখাচ্ছে। এর কারণটা হচ্ছে এটা একটা ইরোর, এখানে কোনো প্রকার ইমেজ নোট ব্যবহার করি নাই, যার কারণে আমাদের এটি দেখাচ্ছে এরকম। আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করি এবং আমরা যদি ট্যাপ প্রেস করে এডিট মোডে যাই এবং সমস্ত অবজেক্টটাকে যদি সিলেক্ট করি তাহলে আমরা এখানে আমাদের অবজেক্টের ইউভি ম্যাপটাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা ইউ প্রেস করে স্মার্ট ইউভি আনর্যাপে ক্লিক করি তাহলে আমরা স্মার্ট ইউভি আনর্যাপে দেখতে পারবো। আমরা অ্যাঙ্গেল বেস ইউভি আনর্যাপ করে নিলাম। এখন আমরা যদি অবজেক্ট মোডে যাই এবং নিউ থেকে একটি টেক্সচার নোড নেব, এটাকে আমরা ব্ল্যাক টেক্সচার রাখতেছি। এখানে হোয়াইট ভ্যালুটাকে আমরা যদি ইনটু 2 দেই তাহলে আমাদের 2 কে একটি ব্ল্যাক ইমেজ তৈরি হবে। এটাকে আমরা নাম দিচ্ছি টেক্সচার, ফার্স্ট টেক্সচার নামে, ফার্স্ট টেক্সচার নামে এবং নিউ ইমেজে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি এটাকে ফার্স্ট টেক্সচার নামে আমরা একটা দিতে পেরেছি। এখন আমরা যাব টেক্সচার ওয়ার্ক স্পেসে। আমরা প্লাস বাটনটাকে ক্লিক করে জেনারেল থেকে টেক্সচার পেইন্টে যাচ্ছি। এই যে আমাদের অবজেক্টের উপর আমরা এখন টেক্সচার পেইন্ট করব। আমরা যদি এই অবজেক্টের উপরে এখান দিয়ে যদি আমরা টেক্সচার পেইন্ট করি, যদিও আমি টেক্সচার পেইন্ট সম্পর্কে খুব ভালো কাজ পারি না, কারণ আমার টেক্সচার পেইন্টের খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু বেসিক কাজ করার জন্য আমার টেক্সচার পেইন্টটা জানা জরুরি। এরপরে আমি আরো টেক্সচার নিচ্ছি, এভাবে কালার করে দিচ্ছি। বাম পাশে আমাদের টেক্সচারের অনেকগুলো সেটিংস দেওয়া আছে। এখানে ব্রাশ, ব্লার, মানে আমরা টেক্সচারকে কি পরিমাণে ব্লার করতে পারবো সেটাও আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে আমরা টেক্সচার নিয়ে নিলাম, কালার পেইন্ট করে নিচ্ছি। আমরা ব্লারে ক্লিক করে এটাকে ব্লার পরিমাণ আমরা বাড়াতে পারি বা কমাতে পারি। আমরা এখান থেকে টেক্সচারটাকে স্ম্যাশ করতে পারি। এভাবে যারা টেক্সচার আর্টিস্ট আছে তাদের জন্য এটি খুব ভালো একটি কাজ। আসলে একজন আর্টিস্ট সবকিছু ভালো পারবে বিষয়টা এমন নয়, তবে একজন 3D জার্নালিস্ট হতে হলে টেক্সচার পেইন্ট থেকে শুরু করে রেন্ডারিং, মডেলিং এবং প্যারামেট্রিক যে নোট সিস্টেমগুলো রয়েছে সব সম্পর্কে খুব ভালো একটি আইডিয়া থাকতে হবে। আমরা ফিল সাহায্যে ফিল করতে পারি। আমরা যেমন ব্ল্যাক ইমেজ নিলাম, এটা ফিল করে দিলাম এভাবে। এখন আমরা শেডিং প্রিভিউতে যাই। এখন যদি আমরা রেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টের উপরে কিন্তু আমরা আমাদের পেইন্টিং যে টেক্সচারটা রয়েছে সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। এর আগে আমরা ব্লেন্ডার শেডিং বা ম্যাটেরিয়াল প্রিভিউতে আমরা পিভিআর টেক্সচার নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ফিজিক্যালি বেসড রেন্ডার যে ইমেজটা রয়েছে সেটি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আশা করি পিভিআর টেক্সচার সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। যদি পিভিআর টেক্সচার সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি আরো ক্লিয়ার করে দেবো বিষয়টাকে। এভাবে মূলত আমরা ব্লেন্ডারের টেক্সচার পেইন্ট বা টেক্সচার অ্যাড করে নিতে পারি এবং ফাইনালি আমরা চাইলে এই টেক্সচারটাকে সেভ করে নিতে পারি। এই হচ্ছে আজকে ব্লেন্ডারে আমাদের শেডিং এবং টেক্সচার নিয়ে আলোচনা। আশা করি এই ভিডিওর মাধ্যমে ব্লেন্ডার, টেক্সচার এবং শেডিং সম্পর্কে একটি বিস্তারিত আইডিয়া পেয়েছেন। পরবর্তী ভিডিও থেকে আমরা ব্লেন্ডারে 4.5 নিয়ে কাজ করব এবং ব্লেন্ডার 4.5 এ বেসিক যে প্যারামিটার গুলো রয়েছে সেই বেসিক প্যারামিটার নিয়ে আমরা মডেলিং পর্ব শুরু করব। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।